শুনলাম তোমরা নাকি পোয়েম থেকে থিম লিখতে পারো না, তোমরা নাকি নাম্বার কম পাবো লিখলো। তার কারণ কি আমি জানি না, সত্য কি মিথ্যা আমি এটা যাচাই করতে চাই না, কিন্তু আমি তোমাদের আজকে খুব শর্টকাট ওয়েতে আমি খুব সহজ ভাবে দেখাবো তুমি কিভাবে এই পোয়েম থেকে থিম লিখে ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, চলো আমি কয়েকটি স্টেপ তোমাদের দেখাবো, স্টেপ এবং কিছু ট্রিক দেখাবো, যে ট্রিকের মাধ্যমে খুব সুন্দরভাবে তুমি থিমটা লিখতে পারো। ঠিক আছে, চলো আমি আর বেশি কথা না বলে আমি তোমাদের স্লাইডে নিয়ে যাচ্ছি। প্রথমত দেখো যে থিমটা কি, আসলে হোয়াট ইজ থিম। আমি তোমাদের বাংলা সেকেন্ড পেপারের কথা বলতে চাচ্ছি, যে বাংলা সেকেন্ড পেপারে তোমার সারমর্ম লিখছো না, কবিতা থেকে সারমর্ম লিখতে হয়। সেম জিনিসটা ইংরেজিতে তোমার কবিতা দেওয়া থাকবে, কবিতা থেকে তোমাকে মূল অংশগুলো বের করতে হবে এবং সেটাকে থিম বলা হয়। ঠিক আছে, এখন থিমটা আসলে কিভাবে কাজ করে, অনেকে যেটা করে থিম পড়তে গেলে অনেকে একদম মুখস্থ করে ফেলে কবিতাটা, একদম প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড একদম মুখস্থ করে উল্টায় ফেলে, দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ তোমরা একটু ওয়ার্ড দেখতে পারো, যে ওয়ার্ডটা তোমরা বুঝতে পারো না সেইটা তুমি দেখতে পাবো, বাট প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা সবকিছু ট্রান্সলেশন করার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করবো, কিভাবে লিখবো? দেখো, প্রথমত থিমটা যেটা তোমার কাজ করে সেটা হচ্ছে তোমার পোয়েটস এর মেন যে মেসেজটা থাকে, যে কবি আসলে এই লাইন দ্বারা বা এই কবিতা দ্বারা আসলে কি বোঝাতে যাচ্ছে, মেন মেসেজটা কি। হ্যাঁ, এখন এই মেন মেসেজটা আসলে আমার একটা লেসন দেয় কিন্তু। ঠিক আছে, এটা একটা লেসন বা শিক্ষা। প্রত্যেকটা লেখার যেমন শিক্ষা আছে না, এটা একটা শিক্ষা। ঠিক আছে, আসলে কবি আসলে আমাদের কি বোঝাতে চেয়েছেন, ভালো করে বুঝো যে কবি আমাদের কি বোঝাতে চেয়েছেন তার কবিতা দ্বারা, এটা হচ্ছে তোমার থিম। ঠিক আছে, এখন এটাকে যদি আমি শর্টকাট করি বা এটা শর্টকাট ফর্মুলার কথা বলি, তাহলে এখানে আমাদের কি কি আসে দেখো তো। এটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট। ঠিক আছে, কবিতা একটা তোমার মনে করো সাবজেক্টের মতো কাজ করে, তারপরে এখানে কবিতার তো কবির মনে করো আসলে মেন মেসেজটা কি। ঠিক আছে, এবং লাস্টে আমরা দেখবো এটার ফর্মুলা। ঠিক আছে, বা এটাকে আমি বলতে পারি এটার মনে করো ফিলিংস, বা কবি আসলে এই যে লেখা, এই লেখাতে আসলে কোন ধরনের ফিলিংস তিনি আসলে দেখাতে চেয়েছেন বা বুঝাতে চেয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল প্রথম পার্ট, যে থিমটা আসলে কি। আশা করি তোমরা বুঝছো। এর পরবর্তীতে আমরা যেটা তোমাদের নিয়ে যাব সেটা হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো যে স্টেপ ওয়ানে আসলে কি কাজ করে। স্টেপ ওয়ানে আসলে কি কাজ করে দেখো, স্টেপ ওয়ানে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার, যেটাকে আমি গোল্ডেন টেকনিক বলতে পারি। কি বলতে পারি বলতো, গোল্ডেন টেকনিক বলতে পারি। এটা আসলে কিন্তু গোল্ডেন টেকনিক। স্টেপ ওয়ানে যেটা বলবে যে ফাইন্ড দ্য মেন সাবজেক্ট, ভালো মতো খেয়াল করো, ফাইন্ড দ্য মেন সাবজেক্ট, অর্থাৎ এই যে আমাদের কবি কবিতাটা লিখলো এখান থেকে মেন সাবজেক্টটা বের করতে হবে। অর্থাৎ প্রথমে কবিতাটা মেনলি কি নিয়ে, আসলে মেন সাবজেক্টটা বলতে বোঝায় যে কবিতাটা আসলে মেনলি কি বোঝাচ্ছে, কবিতা আসলে মেনলি কি নিয়ে। হ্যাঁ, এখন প্রথমে কবিতার এই যে মেনলি কি নিয়ে, এটাকে আমরা বলতে পারি আরেকভাবে, সেটাকে আমরা বলতে পারি সেন্ট্রাল টপিক। যেটাকে আমরা কি বলতে পারি বলতো, কেন্দ্রীয় চরিত্র বা সেন্ট্রাল টপিক। এখন সেন্ট্রাল টপিকের কথা আমি কেন বলছি দেখো, আমরা অনেকে কি করি প্রত্যেকটা লাইন বাই লাইন একদম ট্রান্সলেশন করতে চাই। এখন এইটা না করে আমরা আসলে থিমের ক্ষেত্রে স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা আগাবো। স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা বলতে গেলে বোঝাই স্তবক ধরে ধরে আগাবো। স্তবক দিয়ে কি বোঝাচ্ছে, তিনটা বা চারটা মিললে লাইন মিলে কিন্তু একটা স্তবক তৈরি হয়। ঠিক আছে, তো ওই স্ট্যান্ডার্ড দিয়ে আসলে কি বোঝাচ্ছে ওটাই কিন্তু একটা মূল সাবজেক্ট বা মেন সাবজেক্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যেটা দেখবো, এর পরবর্তীতে কি করে আসলে দেখো, এর পরবর্তীতে আমাদের যে জায়গাটা স্টেপ টুতে যেটা নিয়ে আলোচনা করা হয়, স্টেপ 2 তে আলোচনা করা হয় তোমার হচ্ছে ফাইন্ড রিপিটেড আইডিয়াস। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো, রিপিটেড আইডিয়াস মানে কি বলতো, আমরা যখন কোনো কিছু বারবার রিপিট হয়, এখন কবি আসলে কবিতার ভিতরে কোন কোন শব্দগুলো বা কোন কোন স্পেশাল ওয়ার্ড গুলো বারবার বলতেছেন, কোন কোন শব্দগুলো বারবার চলে আসতেছে, এটাকে বলা হয় তোমার রিপিটেড আইডিয়াস। যেমন আমরা যদি শি ওয়াক্স ইন বিউটিতে দেখি, বা লর্ড বাইরনের যে কবিতাটা লেখা শি ওয়াক্স ইন বিউটি, এই জায়গাতে কিন্তু বারবার রিপিটেড আইডিয়া হিসেবে কি এসেছে দেখো তো, বিউটির কথা এসেছে, সৌন্দর্য, তারপরে মনে করো ইনোসেন্সের কথা এসেছে। ঠিক আছে, তারপরে এখানে তোমার পিস বা শান্তির কথা এসেছে, তারপরে পিউরিটির কথা আসছে। তাহলে দেখো তো, তাহলে রিপিটেড আইডিয়াসটা কি করবে মানে, বা তোমরা বুঝো যে বারবার একটা শব্দ আসে, তার মানে অবশ্যই ওই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওটাই তো মনে করো ওই কবিতার সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে ধরতে পারি আমরা এই জন্য রিপিটেড আইডিয়াকে বলা হয় তোমার হচ্ছে থিমের ক্লু। রিপিটেড আইডিয়াসকে কি বলা হয় বলতো, থিমের ক্লু। ওকে, এর পরবর্তীতে দেখো, পরবর্তীতে আমরা দেখবো যে এখানে স্টেপ 3 কি বলতেছে দেখো, পরবর্তীতে স্টেপ 3 বলতেছে যে রাইট দা মোরাল বা ফাইনাল মেসেজ। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রত্যেকটা লেখার কিন্তু একটা শিক্ষণীয় জায়গা থাকে, একটা শিক্ষণীয় ব্যাপার থাকে, এটাকে বলা হয় তোমার কি বলতো, মোরাল বা ফাইনাল মেসেজটা। এখন আমাদের
প্রত্যেকটা লেখা সেটা হইতে পারে কবিতা, সেটা হইতে পারে মনে করো গান, সেটা হতে পারে উপন্যাস বা যে কোনো কিছু, এটা লেখার পিছনে একটা মূল শিক্ষণীয় জায়গা থাকে না? বা কবি কি আসলে মূল মেসেজটা কি বা মোরাল জায়গাটা কি, সমাজের জন্য দেশের জন্য শিক্ষণীয় জায়গাটা কি, এটা অবশ্যই ভেবেই বা এনশিওর করে লিখতে চাই। এই জায়গাটা হচ্ছে কি দেখো মোরাল জায়গাটা। এখন এই মোরাল জায়গাটার কি করে বলতো, মোরাল জায়গাটা মূল মেসেজটা দেয় এবং এটাই কিন্তু ফাইনাল মেসেজ বলা যায়। এখন যেমন তোমার আমি যদি ডিরেক্টলি আমি তোমাদের হচ্ছে শি ওয়ার্কস ইন ভিডিও থেকে বলি, এখানে আসলে কি কবি কি বুঝাতে চেয়েছেন বা লর্ড ব্যারন বলতে চেয়েছেন, দ্য ট্রু বিউটি কামস ফ্রম ইনার পিউরিটি। প্রকৃত যে সৌন্দর্য এটা কই থেকে আসে বলতো, ভেতরের পিউরিটি থেকে আসে, অ্যান্ড পিসফুল পার্সোনালিটি। তাহলে দেখো তো মূল বা মোরালটা কি, যে শুধুমাত্র কি আমাদের চেহারা চেহারা বা মনে করো বাহিরের সৌন্দর্য কি প্রকৃত সৌন্দর্য নয়, এটা কিন্তু লর্ড ব্যারন তার কবিতায় বুঝাতে চেয়েছেন, ঠিক আছে? এবং এই সেন্টেন্সটি কিন্তু কি বলতো, আমি যেখানে দেখিয়েছি এই সেন্টেন্সটি কিন্তু এখানে কি থ্রিম লাইন। তারপরে তারপরে দেখো আমি তোমাদের আরেকটা জায়গা এখান থেকে দেখাবো, সেটা হচ্ছে তোমার যে স্মার্ট থিম স্ট্রাকচারটা কিভাবে আসলে কাজ করে। মানে এতক্ষণ যা বললাম এটা সামারি। দেখো তো প্রথমত আমরা কি দেখছি বলতো, প্রথমত আমরা দেখছি হচ্ছে তোমার যে পোয়েমটা কিভাবে কাজ করে। এখন প্রথমত তোমার পোয়েমটা কিভাবে লিখতে পারো, যে দ্য পোয়েম হাইলাইটস দ্যাট, পোয়েমটা কি হাইলাইট করে এটা দিয়ে তোমরা শুরু করতে পারো। তারপরে মনে করো দেন তুমি মেনশন করো এখানকার মেন সাবজেক্টটা কি। তারপরের পার্টে তুমি মনে করো পোয়েটস এর যে মেসেজটা কি বা কি বার্তা দিচ্ছে সেটা। তারপরে মনে করো হিউম্যান ভ্যালু বা মোরাল ভ্যালু যে কথাটা আগে বললাম সেটা। তাহলে দেখো তো তুমি লাস্টে ফিনিশ করতে পারো যে দাস দাস মানে কি একটা কানেক্টর, দাস কিন্তু কানেক্টর। এইভাবে দা পোয়েট শোজ দ্যাট, এভাবে আমাদের কবি কি দেখায় এটা তুমি শেষ করে দিতে পারো। এরপরে দেখো আরো দুইটা জায়গা আমি তোমাদের জন্য রেখেছি ভাইরাল ট্রিক আছে, একটু ওয়েট করো তোমরা। এই যে দেখো কমন মিস্টেক, যেটা আলোচনা না করলেই নয়। আমরা যে কমন ভুলগুলো যেটা করি সেগুলো কি দেখো তো, আমরা বেশিরভাগ স্টুডেন্ট গুলা কি করি, বা বেশিরভাগ না বলা যায় 90% স্টুডেন্ট যেটা করি, মুখস্থ করি এবং কি করি সবগুলা একদম বাক্যে ট্রান্সলেশন করে উল্টাই ফেলি, দরকার নাই। কি করব দেখো, স্টোরি লিখে ফেলা, মানে আমাদের এই কবির পুরা স্টোরি লিখতে যাও তোমরা, দরকার নাই কবিতার পুরো স্টোরি লেখা দরকার নাই। তারপরে দেখো তো লাইন ট্রান্সলেশন, শুধুমাত্র অনলি লাইন ট্রান্সলেশন যেটা করতে চাও এটাও কিন্তু দরকার নাই। যে তিনটা টপিক, যে তিনটা স্টেপ আমি তোমাদের দেখিয়েছি তোমরা এটা ফলো করো। তারপরে দেখো তো টু মাস এক্সপ্লেনেশন, এটা অবশ্যই করা যাবে না, বিকজ এটা থিম, এটা সর্বোচ্চ 4 লাইন 5 লাইনের মধ্যে তোমাকে শেষ করতে হবে। এখানে তোমাকে বেশি এক্সপ্লেন করার দরকার নাই। এখানে তুমি বারবার করে এটা বলতে যেও না, একটা বাক্য বারবার করে লিখতে যেও না, তোমাকে স্মার্ট হইতে হবে, বিকজ এটার নাম কিন্তু থিম। তোমাকে বড় জিনিস থেকে ছোট করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো তো এখানে তুমি যদি নো মেন মেসেজ থাকে, তুমি জাস্ট কি করলা, একটা বাক্যর সামারির মতো করে কি করলা, ওখান থেকে একটু নিলে এখান থেকে একটু দিয়ে কিন্তু মিলিয়ে দিলে, এরকম করা যাবে না। এখানকার একটা কি থাকবে বলতো, একটা মেন মেসেজ থাকবে, একটা মেন জায়গা রাখতে হবে। এই জন্য তোমার মনে করো কোনোভাবেই মেন মেসেজটাকে বাদ দিয়ে উল্টাপাল্টা কোনো কিছু লেখা যাবে না, বড় করে এক্সপ্লেন করা যাবে না একদম। এই জায়গাতে একটা খুব ভালো একটা জায়গা, এটা মনে রাখবা বা মাথায় রাখবা, যে থিম মানে কিন্তু সামারি না। থিম মানে কি না বলতো, সামারি না। থিম মানে হচ্ছে হিডেন মেসেজ। হিডেন মেসেজটা কি, কবি এই কবিতা দ্বারা একটা হিডেন কোনো কিছু, একটা মেসেজ বা একটা বার্তা তোমাকে দিতে যাচ্ছে, সমাজকে দেশকে দিতে যাচ্ছে, এবং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক আছে? ওকে, একদম লাস্টে, আমরা একদম লাস্টে চলে এসেছি, এবং সেটা হচ্ছে তোমার বলা যায় ভাইরাল মেমোরি ট্রিক বা ভাইরাল ট্রিক। এটাকে বলা হয় তোমার TMM ফর্মুলা। আবারও বলছি TMM ফর্মুলা। ফর্মুলাটা দেখো কি, টিতে হচ্ছে টপিক, টিতে কি বলতো, টিতে হচ্ছে তোমার হচ্ছে টপিক, তারপরে হচ্ছে তোমার টিতে টপিক, এমতে হচ্ছে তোমার মেসেজ বা বার্তার জায়গাটা, আর লাস্টের এমটা কি মোরাল। এই যে তিনটা কমপ্লেক্স সিনারিও, এটাকে বলা হয় TMM ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা যদি শিখে রাখতে পারো, তাহলে পোয়েমটা বুঝে 1 মিনিটে থিম লেখা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো টপিক সম্পর্কে বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আর বুঝতে পারলে কমেন্ট অবশ্যই ডান লিখে যাবে। কিন্তু কবিতা লেখা সময়, মুখস্থ করার দিন শেষ, কবিতা বুঝে লিখার এবং থিম করার দিন কিন্তু শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে।